আর নাবেদ জীবন আমাকে দেখলে একটু সবসময় একটু কিরকম জড়ো থাকে, ওরকম একটু হয়ে রয়েছে। তো মেয়েটা আবার চেহারার দিকে তাকায় হাসতেছে। আমি বললাম, কি বলতেছো তুমি? আমি দেখলাম যে মেয়েটা নাবেদের সাথে দাঁড়ায় ছিল। এবং মেয়েটাকে আমি তো আগে কখনো দেখি নাই, কার কার যে মেয়ে এটা। তো আমার ভাই বলে যে, এই তুমি নামাজ শেষ করো তো, আমার নাবেদের সাথে কেউ আসে নাই। তো আমি তাড়াতাড়ি সুন্নত নামাজটা শেষ করলাম, কিন্তু আমি মেয়েটার কথা ভুলতেই পারলাম না। এবং আমি একটু অনুভব করলাম যেন যখন আমি নামাজে দাঁড়াইছিলাম ওরা যেন হেঁটে গেল, ওই মেয়েটাকেও দেখলাম যে আমি আমার ভিতরে ঢুকলো, আমার বাসার ভিতরে ঢুকলো। তো আমি নামাজটা শেষ করে আমি গেলাম হলো আমার আমি আমার বেডরুমে, দেখলাম যে বাবা ওইখানে চেয়ারে বসে নামাজ পড়তেছেন। আমার ওয়াইফ আমার কিচেনের মধ্যে, আমি ওকে যা পিস দিয়ে বললাম, এই তুমি কি সত্যি আমার সাথে ফান করতেছো না? আমি এটা কে বলো? তুমি কি বলতেছো, কি না কি দেখছো? আসলে কি এরকম কোনো মেয়েই তো আসে নাই। বাবা আসছে, রফিক দুইটা ব্যাগ দিয়ে গেল, এই যে ডাইনিং টেবিলের উপরে রাখা আছে ব্যাগ দুইটা। আমার শাশুড়ি আর কি এইটা ওইটা রান্না করে পাঠায় সবসময়। তো এই যে টেবিলের উপরে রাখছে, আর হলো বাবা তো নামাজ পড়তে, আর নাবেদ তো এই যে এই ঘরে, তো তোমার ছেলের ঘরে পড়তেছে, টিভি দেখতেছে। তো আমি বললাম যে না, আমার তো মিলাইতে পারতেছি না। আমি বলি না, আমি স্পষ্ট দেখছি, আমি এরকম ভুল দেখতেই পারি না, কারণ এটা ভুল দেখার মতো একটা সময় না। মানুষ তো অন্ধকারে বা অন্যরকম কিছু একটা মুভমেন্টে দেখে ঘুম থাকলে। আমি এখন পুরো সেন্সের মধ্যে আছি, আমি পুরো সজ্ঞানে আছি, এখন তো অজ্ঞান না বা আমি একটা কিছু দেখবো যে হ্যালুসিনেশন হবে আমার। তো আমি বললাম যে না, মিতা এটা ঠিক না, আমি দেখছি কাউকে। তুমি একটু চেক করে দেখো। তো আমি নাবেদের কাছে গেলাম, নাবেদের কাছে জিজ্ঞেস করলাম, এই নাবেদ, তোমার সাথে মেয়েটা কে আসছে? নাবেদ আমার দিকে বলে, খালু আমার সাথে তো কেউ আসেনি। হ্যাঁ, আমি নানা ভাইয়ের সাথে আসছি। তো আমি এই ঘর ওই ঘর, আমি মনে করলাম যে আসলে কি আমার সাথে দুষ্টামি করতেছে, নাবেদকে হয়তো শিখাই রাখছে। তো আমি এই ঘর ওই ঘর, আমার 3-4টা ঘর আমি পুরো ঘর খুঁজে খুঁজে দেখলাম যে না, আসলে কেউ নেই, মানে ওই রকম কেউই আসে নাই। তাহলে আমি কাকে দেখলাম আসলে? তো আমার মনের ভিতরে আসলে যেই জিনিসটা জাগলো যে আমি এরকম জলজান্ত একটা মেয়েকে দেখলাম আমার চোখের সামনে, দরজা খুলে আমার দিকে তাকে হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম, গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে পুরো ব্যাপারটাই যেন একটা, ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা, না, এটা আসলে আমি কাউকে দেখছি। আমি আমি কিন্তু এরপরে রাসেল ভাই ঘটনাটা আপনাকে আর কি, আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করেন যে সাকত ভাই আসেন এখানে এসে আসলে ঘটনাটা বলেন। তো এখানে আসলে কি, তো আমাদের যে বাড়িটা আছে, আমি যে বাড়িটার মধ্যে থাকি, বাড়িটা হলো 7তলা বাড়ি। তো ওই 7তলা বাড়িতে যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে আর কি, যেগুলো যেমন আমার 7তলাতে আমি বাগান করি। তো দেখা যায় যে ফ্রাইডে এবং আপনার ওই স্যাটারডেতে আমি বাসায় থাকি যখন, তো আমি ছাদে যাই কাজ করি, মানে সকালবেলা ছাদে যাই, গাছগুলো পরিচর্যা করি, অনেক গাছগুলো সবজি বাগান আছে আমার এখানে। তো হঠাৎ করে একদিন আমি এই ঘটনাটা ওইটার সাথে রিলেটেড মনে হয়, ওই ঘটনাটা কয়েকদিন আগে আমি ছাদে বসে কাজ করতেছি সকালবেলা। আমার একটা বিড়াল আছে, বিড়ালটা আমার সাথে 7তলায় যায়। ও একদম ছাদে যায়, আমি যে কাজ করি ও পাশে বসে থাকে। আমি রাসেল ভাই আপনাকে ছবি দেখাবো যে হঠাৎ করে একদিন ও আমার সাথে গেছে, আমি সকালবেলা কাজ করতেছিলাম, মাটি করে সারটার দেওয়ার করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম, দেখলাম যে ও আমার গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছের নিচে, এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায়, আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো আসলে আমার একটা অনুভূতি হলো কি, যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে। বিড়ালটা তারপরে ওইখানে বসে কিছু মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে। মানে বিড়ালটা একদিকে তাকায় এরকম করতেছে না, বিড়ালটা ঘুরতেছে, অথচ আমার পিছনের দেয়ালটা একদম পুরো একটা দেয়াল, তার পিছনে খালি স্পেস, মানে 7তলার উপরে যা হয় আর কি, বাইরের টোটাল খোলা স্পেস গুলো। ভর দুপুর বেলা, মানে সকালবেলা, মানে 11টা বাজে এরকম। তো এরকম সময় বিড়ালটা যে অ্যাটেন্ড করলো, আমি পিছনে দাঁড়ায়, আমি কিন্তু কি করলাম, আমার মোবাইলটা অন করে তারপর আমি দেখলাম, আমি একটু সূরা পড়লাম, বললাম যে তোমরা আমার পিছনে যেই হও না কেন, যেই থাকো না কেন, বিড়ালটা কিন্তু দেখছে। এবং আমি কিন্তু সূরা পড়তেছি, আমি সূরাই ক্লাস পড়লাম, পরে নিজেকে ফু দিলাম। তো এই ঘটনাটা তো আছেই, এরকম একটা অভিজ্ঞতা হলো। তার আরেকটা ঘটনা হলো যে রাতে বেলা প্রায় আমাদের বাসায় একটা বিড়াল আসে, কিন্তু সাদা বিড়াল। আমি আপনাকে বলছি যে আমার একটা ফ্ল্যাটে ঢুকে যায়, ওই ভাবিটার ঘটনা বলেছি। ভাবিটা কিন্তু এখন সিক, মানে যে ভাবির ফ্ল্যাটে বিড়ালটা ঢুকে যায় এবং ঢুকে তার ফ্ল্যাটটার মধ্যে দেখা যায়, কিন্তু খুঁজলে আর পাওয়া যায় না। তো রাতে বেলা একদিন আপনার 11:30 12টা বাজে। তো আমি ওই বিড়ালটাকে ধরার জন্য একটু ছিলাম আর কি কয়েকদিন, যে বিড়ালটা কি আসে কোত্থেকে দেখি। তো একদিন 11, 11:30, 12টার সময় গেটটা খুলছি রাত্রেবেলা। তো বারান্দার স্পেসটা, আপনার সিঁড়ির স্পেসটা দেখা যাচ্ছে, দেখি বিড়ালটা আস্তে আস্তে করে উঠতেছে,
আমি 3 তলায় থাকি, ও 3 তলা থেকে 4 তলায় উঠতেছে। তো আমি বললাম কি আমার ছেলেকে, এই তুমি মুফতি তুমি গেটের সামনে থাকো, আমি একটু বিড়ালটাকে ফলো করি। এখন ওই তখন কিন্তু আর কি বাতিগুলো নিভে গেছে, সে এই আপনার সিঁড়ির নিভে গেছে, বিড়ালটাকে দেখা যাচ্ছে হালকা অন্য অন্য ওই সাইড থেকে যে আলো আসতেছে সেগুলো প্রত্যেকটা ফ্ল্যাটের নিচ দিয়ে, দরজার নিচ দিয়ে আলো আসে। আমি বিড়ালটাকে ফলো করলাম। আমি বিড়ালটাকে ফলো করতে করতে ও এমন ভাবে উঠতেছে, আমি জুতাটা স্যান্ডেল ছেড়ে মানে খালি পায়ে উঠতেছি যাতে শব্দ না হয়, যে আমি দেখবো বিড়ালটা কোথায় যায়। তো উঠতে উঠতে একদম সে বিড়ালটা উঠলো, আমিও উঠতেছি, বিড়ালটা ঘুরে আমি আস্তে আস্তে ওর পিছনে খুব একটা মানে একটা সিঁড়ি গ্যাপ রেখে উঠতেছে আর কি, যে ও এক সিঁড়ি টার্ন নেয় আমি এক সিঁড়ি উঠি, এরকম করে উঠতে 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 ও করলো কি আমার যে একদম ছাদের যেই টপ যেটা মানে যেটা ট্যাঙ্কি থাকে ছাদের একদম টপ ফ্লোর যেটা, ওই ফ্লোরে ওই সিঁড়িটার কাছে গেল। ওই সিঁড়িটার মধ্যে করে একটা টার্ন নিতে হয়, টার্ন নিলে ওই সিঁড়িটা দেখা যায়, যে ওর পর আর কিছু নাই, গেট তালা দেওয়া। তো আমি ওই পর্যন্ত গেলাম, বিড়ালটা ওইখানে যে নাই হয়ে গেল, মানে ঠিক ওই মানে আমি ঘুরলেই বিড়ালটাকে দেখবো, এরপরে কিন্তু কোনো জায়গা নাই যে বিড়ালটা চলে যাবে, চলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে আমি বিড়ালটাকে দেখলাম যে এরকম, এবং আমি এমন ভয় পাইলাম, মানে বুঝলাম যে এখানে এই জিনিসটা হয়। আসলে আমাদের বাসায় অনেক ভাড়াটিয়া আছে, তাদের কাছে এইসব ব্যাপারগুলো শেয়ার করা যায় না, কারণ একটা ভাড়ার ব্যাপার আছে, সে মানুষ যদি এগুলো জানে টানে মানে। তো আমি ওই বিড়ালটাকে আমি বললাম, তারপর আমি বাসায় আস্তে আস্তে নিচে নেমে আসছি, আমার মধ্যে একটা খুব ভয়ঙ্কর অনুভূতি হচ্ছিল, চুল টুল দাঁড়ায় যেতেছিল এবং সারা শরীর কিংবা শিরশির করতেছিল। তো আমি আমার ওয়াইফকে এসে আমার ছেলেকে বললাম যে বাবা আসলে এই বিড়ালটা কোনো ইয়া না, মানে প্রাণী না, এটা অন্য কিছু হবে একটা। তো রাসেল ভাই এই ছিল আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আমার কাছে এসছে অনেকগুলো ঘটনার মধ্যে আমি এই ঘটনাটা আমি সবার আগে বলতে যাচ্ছি, আপনাকে যেটা একটু আগে শোনালাম। হ্যাঁ প্লিজ। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে, তার নামটা ছদ্মনাম হিসেবে ইউজ করছি কারণ সে কোথায় আছে আমি এগুলো বলার পারমিশন পাইনি। তার নাম খোকন দিলাম এবং তার ফ্রেন্ডের নাম দিলাম জাকির। তো এটা আর্লি 90s এর ঘটনা, 90-এর শুরুর দিকে আর কি। নীলফামারী জেলার বালাগ্রাম একটা গ্রাম আছে, সেইখানে জলঢাকা থানা বালাগ্রাম টাইপের একটা গ্রাম, সেইখানে ঘটনা আর কি। এটা জুলাই মাসের ঘটনা এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমি দিচ্ছি। যে লোকটা ঘটনা বলেছেন তিনি আগে প্রাইমারি স্কুল শেষ করে ওই মুহূর্তে আপনার একটা মাদ্রাসায় ভর্তি হন। তার বাবা মা অসচ্ছল ছিলেন, বাবা মা দূর বাসার থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় দেন এবং মাদ্রাসার মধ্যে ছিল হচ্ছে 12 জন ছাত্র এবং একজন শিক্ষক। তারা একটা রুমের মধ্যে সবাই একসাথে গুটিছুটি হয়ে থাকতো এবং শিক্ষক একজন, উনিও পড়াতেন, সবকিছু উনিই করতেন, নামাজ কালাম হতো ওই জায়গায়, কিন্তু রান্না টান্না কিছু হতো না ওই মাদ্রাসার মধ্যে। তো এলাকার ওই আশেপাশে যেসব ঘর ছিল, ঘর ভিত্তিক সবগুলো মানুষ মানে সবাই এরকম এরকম করে ভাগ করা ছিল কোন দিন কে কোন দিন খাওয়াবে এদেরকে। তো ঘটনার দিন ছিল বৃহস্পতিবার। সেদিন বৃহস্পতিবার হওয়ার কারণে মাদ্রাসা পরের দিন শুক্রবারের জন্য সবাই যেসব স্টুডেন্ট মানে ছাত্রগুলা ওখানে ছিল তাদের বাসা যাদের কাছাকাছি, ওরা ওদের নিজেদের বাসায় চলে যায়, আর থাকে শুধুমাত্র এই খোকন সাহেব এবং তার ফ্রেন্ড জাকির। ওই সময় তারা থেকে যায় বাসায় এবং ওই মাদ্রাসায় থেকে যায় এবং মাদ্রাসায় ওই দিন মানে বৃহস্পতিবার দিন এশার নামাজ শেষ করে হুজুর তার নিজের বাড়িতে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায় যে যেহেতু আমি চলে যাচ্ছি, তোমরা যদি কেউ নক টক করে তোমরা দরজা খুলো না, আর পরিচয় না নিয়ে দরজা খুলবা না। কারণ অনেকেই দেখা যায় যে এশার নামাজের পরে এসে রাত্রেবেলা এখানে থাকতে চায়, ঘুমাতে চায়, অনেকেই আছে যাদের থাকার জায়গা নেই, এরকম অনেকেই আপত্তি করে আর কি। তো ওনারা বলেছে ঠিক আছে। তো ওই দিন আবার যেই বাসায় খাওয়ার কথা ছিল, ওনারা দুজন ওই বাসায় খেয়ে দিয়ে মাদ্রাসায় এসে ঘুমিয়ে পড়ে গল্প করতে করতে। এবং সেদিনের রাতটা ছিল এতটা ডিফারেন্ট একটা রাত যে আকাশে মেঘ চমকাচ্ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, আপনার আকাশটা কেমন লাল হয়ে আছে, মানে ক্লিয়ারলি সবকিছু ভিজিবল। ওনারা বাড়িটা মানে ওই বাসা থেকে খেয়ে আসার সময় মাদ্রাসায় আসার পথে দেখা যায় অলমোস্ট দেখাই যাচ্ছে, মানে টর্চ লাইট লাগছে না আর কি গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময়। ওই জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, তোরা মাদ্রাসায় আসার পরে মোমবাতি পায় নাই এবং টর্চ লাইট ছিল কতক্ষণ জ্বালিয়ে রাখবে। চার্জেরও একটা বিষয় আছে, কারণ টর্চ লাইটটা তো আপনার ব্যাটারিতে চলে, কতক্ষণ পরে আবার কখন ব্যাটারি কিনতে হবে। যাই হোক, ওনারা জিনিসটাকে আগলে রাখে এবং সবকিছু বন্ধ টন্ধ করে শুয়ে পড়ে, গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তন্দ্রার মতো লেগে আসে হঠাৎ। ওই সময়টা কয়টার দিকে এটা উনি প্রপারলি মনে করতে পারছেন না যে এটা কয়টার দিকে হতে পারে, কিন্তু হঠাৎ করে দরজায় ঠক ঠক করে শব্দ আসে। শব্দটা খুব জোরে জোরে আসে এবং বাইরে থেকে চিৎকার করছে, এই খোকন গেট খোল। উনি খুব মানে অবাক হয়ে যায়, এত রাতের বেলা। তো ভয়েস শুনে মনে হচ্ছে যে হুজুরের শব্দ, ওনাদের যে ওস্তাদ যে হুজুর ওনাদেরকে পড়া এখানে থাকে, ওনার মাদ্রাসা এটা।
তো ওরা কি করলো, মানে ওই উঠে গেল, জাকির যে ছেলেটা ওর ফ্রেন্ড, ও ঘুমাচ্ছে এবং ওর একটা সমস্যা, যদি ঘুমায় যায় ওকে উঠানো যায় না। তো দরজা খুললো এবং লোহার দরজা খোলার পরে দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং ওই চমকানির মানে আলোতে বোঝা গেল না এটা হুজুর এসছে, এবং বুড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে হুজুর এসছে। তো বলছে যে চল, একটা বিয়ের দাওয়াত আছে, বিয়ের খাবো একটা। জাকির কোথায়, ও তো ঘুমাচ্ছে, ওরা ডাক দে, ওকে উঠা। তো উনি কি করলো, মানে হুজুরের ধমকের শব্দে এক শব্দে যে তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবং জাকিরকে উঠালো, যাই তো ওঠ, একটা বিয়ে খাবো, হুজুর আসছে। তো হুজুর আবার জোরে জোরে বলছে, হ্যাঁ বিয়ে খাবো, তুই ওঠ। তো সাথে সাথে রেডি হয়ে গেল। ওই ছেলেটা আবার ঘুমন্ত অবস্থায় আর কি, এমন যে ও একদম খুব উঠে গেছে এরকম কিছু না, ও ঘুমন্ত অবস্থায় ভয়ে দাঁড়িয়ে গেছে আর কি। হুজুরকে তো ভয় পায় সবাই। তো ওরা কি করলো, হুজুরের সাথে হাঁটা ধরলো, তালা টালা মেরে হুজুরের সাথে আগাচ্ছে। এমন সময় হুজুর বললো, ওই যে সামনে ভ্যানটা আছে, ভ্যানটাতে গিয়ে ওঠ। তো ওই মুহূর্তে হুজুর ভ্যানে উঠে গেছে এবং উনি ভ্যানে উঠতে যাবে। তো এই যে জাকির ছেলেটা, যে বন্ধুটা সাথে ছিল, ও না ঘুমাচ্ছিল দাঁড়ায় দাঁড়ায়, উঠছিল না। তো ওই মুহূর্তে ভাইটা মানে বললো যে এই, মানে হেসে দিছে আর কি। তো ওই সময় মানে হাসি পেয়ে গেছে যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে। তো আমার হুজুর বিশাল একটা ছাড়ি দিছে, এই কি দুষ্টামি করতেছিস কেন। ওই মুহূর্তে উনি বললো যে আলিফ ভাই, আমি যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ আসছিল এবং মুখ থেকে যখন কথা বললো আরো বিকট, আরো কটকটে পচা গন্ধ আসলো এবং বমি হওয়ার মতো অবস্থা। আমি কি করলাম, জাকির উঠতে গেল, তখন উনি বললো, এই জাকিরকে তুই মাদ্রাসায় রেখে আয়, ওর যাওয়ার দরকার নেই, তুই আমার সাথে চল। তো উনি কি করলো, জাকিরকে রেখে আসলো, বলছে যে এটা তো নট, এটা আসলে স্বপ্ন না, আমি হাঁটছি, আমি ধরছি, হুজুরের ঝাড়ি খাচ্ছি, জাকিরকে ঘরে তালা মেরে আসছি, এটা স্বপ্ন না। স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি, মানে উনি বলছে যে স্বপ্ন মাঝে মধ্যে আমি ভেঙে ফেলি। তো যাই হোক, উনি হুজুরের সাথে ভ্যানে ওঠে এবং ভ্যানে ওঠার পরেই হুজুর গায়ের থেকে এরকম বাজে গন্ধ আসছিল। তো হুজুর তো সবসময় আতর মেখে চলার মতো লোক, ওনার গায়ের থেকে এত বাজে গন্ধ কেন আসবে? আর বিয়ে সাথে গেলে তো পচা গন্ধ আসার প্রশ্নই আসে না। কিন্তু এত প্রশ্ন করার এত চান্স নাই, কারণ হুজুর ওনাদেরকে প্রচন্ড, মানে হুজুর করা প্রচন্ড ভয় পায়। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে কি কোথা থেকে কি ধরে বসে, ও তো পেটানি দেয় নাকি, চুপচাপ ছিল। একটা পর্যায়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট উনি ভ্যানের মধ্যে ছিলেন। রাত কয়টা বাজে এইটার কোনো আইডিয়াই ওনার নাই। ওই মুহূর্তে সাথে টর্চ লাইট ছিল। তো একটা পর্যায়ে ওনাদের ওই এলাকায় একটা নাম করা শ্মশান ঘাট ছিল, ওই শ্মশানের পাশে তারা আসে ভ্যানটা থামায়। ভ্যানটা থামানোর পরে হুজুর বলে, এবং উনি শ্মশানের কথা বলে যে এই শ্মশানটা এত পুরানো, জেনে লক্ষাধিক মানুষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, এত পুরাতন কবর, মানে এত পুরাতন শ্মশান ঘাট আর কি। তো হুজুরও হঠাৎ করে বললো যে তুই এখানে দাঁড়া, একটা লাশ নিয়ে আসবো, ওই লাশটা নিয়ে আসার পর দোয়া কালাম পড়তে হবে, 500 টাকা পাবি। তো তখন 500 টাকা 50 লাখ টাকার সমান ওর কাছে। অসচ্ছল ফ্যামিলি, 500 টাকা পাওয়া মানে 2 মাস চলা। যত কিছুই হোক 500 টাকা লাগবে, যেভাবেই হোক। হুজুর যেটা বলে সেটাই, দাঁড়ায় থাকবে ওই জায়গায়। এরকম ডাট, মানে বাচ্চা কাচ্চা তখন 13-14 বছরের একটা ছেলে। হুজুর ওই মুহূর্তে ভ্যানটা নিয়ে চলে যায় এবং সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। এক পাশে শ্মশান আর এক পাশে ঘন জঙ্গল, আর বাম পাশে আপনার পিছন সাইডে ধান ক্ষেত এবং আকাশ তো পুরো লাল হয়ে আছে, মেঘ আর কি, আকাশে অনেক মেঘ। এমন সময় হুজুর আসে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে এবং একটা বাচ্চা মানুষ এরকম কখনো বলে যে আমি কখনো গ্রামে এতক্ষণ এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম না। হুজুর আসে, একটা লাশ নিয়ে আসে ভ্যানে করে। ভ্যান চালকটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে হেঁটে চলে যায় এবং যে লাশটা নিয়ে আসে সেই লাশটা একটা বস্তার মধ্যে রাখা, এবং বস্তা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, এটা তো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, দেখাই যাচ্ছে। লাশটা যখন এসে মানে নামিয়ে রাখলো, আর হুজুরের অবস্থা খুব খারাপ, ঘেমে একবারে গোসল হয়ে এসছে, এরকম অবস্থা। তো হুজুর বললো যে তুই সূরা ইয়াসিন পড়া শুরু কর। তো উনি বলছেন যে আমি সূরা ইয়াসিন পড়বো, আমি তো কায়দাই পড়তে পারি না, সূরা ইয়াসিন কিভাবে পড়বো? ওখানে তখন মাদ্রাসা মাত্র 2-3 মাস হয়, কায়দাই ঠিক মতো পড়তে পারি না, সূরা ইয়াসিন তো আমি জানি না, পড়তে পারি না। হুজুরকে এই কথা বলার আগে ইনি চিন্তা করলো যে ওই দিন আবার সকালবেলা, যেদিন ঘটনা সেদিন সকালবেলা আবার ও কায়দায় একটা ভুল করেছে। তো হুজুর দিন ওদেরকে খুব বেদ দিয়ে পিটিয়েছিল। হুজুর তো জানে আমি কায়দা পড়তে পারি না, তাহলে আমি কোথার থেকে কি পড়বো? আর যেটা তো বলেছে হুজুর যে এটার সব কাজ দাফন করতে হবে। হুজুর দেখি লাশ খুলে আমাকে, মানে লাশটার হচ্ছে এরকম অবস্থা যে মাথা আছে সবকিছুই, কিন্তু চোখটা হচ্ছে বুকের মধ্যে। লাশটা খোলার পরে দাড়ি টাড়ি আছে, লাশটা অনেক লম্বা। হঠাৎ করে উনি বললো যে এখন যেটা হচ্ছে এটা, আর ওই হুজুরটা ওই সময় বলছে যে সূরা ইয়াসিন পড়, তোর খবর আছে। এমন সময় হুজুরের কাছ থেকে অনেক মানে বাজেভাবে হাসার শব্দ আসতে থাকলো। উনি কি করলো, ওই হুজুরের সামনেই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো
এটার সাথে সাথেই ওই লাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল এবং উনি বুঝতে পারলো যে এত ছোট হয়ে যাওয়ার কারণ কি, দেখলো যে এটা ওনার ফ্রেন্ডের লাশ। এটা যেই ফ্রেন্ডকে মাদ্রাসায় রেখে আসলো সেই ফ্রেন্ডের লাশ, জাকিরের লাশ। হুজুর বলছে যে এইটাই আজকে বিয়ের খাওয়া, এইটাই খাবো, তুই সূরা ইয়াসিন পড়, এটা পড়লে আরো সুবিধা আমার খেতে। হঠাৎ করে হুজুরের শেপ চেঞ্জ হয়ে গেল। শেপ চেঞ্জ হয়ে যাওয়ার পর হুজুর হয়ে গেল, হুজুরটার আসলে বেশ ধারণ করেছিল, কুকুর হয়ে গেল এবং অনেক বড় কুকুর হয়ে গেল। উনি ওই লাশটা চাটা শুরু করলো। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে পেছন থেকে আরো কতগুলা কুকুর আসলো এবং উনি ছিটকে চলে গেল 100 ফিট দূরে এবং উনি বিসমিল্লাহির রহমানির রাহিমই পড়ছে, আর কিছু করছে না। তো হঠাৎ করে একটা কুকুর এসে অনেকগুলো ওই যে কয়টা কুকুর আসলো ওরা কি করলো, ওই লাশটার চারিপাশে থাকলো, মানে ওই লাশটাকে শুকছে বা চাচ্ছে এরকম কিছু একটা, দূর থেকে প্রপারলি দেখা যাচ্ছে না। হঠাৎ করে দৌড়ে একটা কুকুর এসে ওনার পায়ে কামড় দিল। পায়ে কামড় দেওয়ার পর উনি ওই বিসমিল্লাহির রহমানি পড়তে 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 একটু সামনে দৌড়াতে দৌড়াতে একটা মন্দির পেল, মন্দির ভেতরে ঢুকে গেল। কিন্তু তখন ওই কুকুররা তার পেছা ছাড়ে না, তাকে তাড়া করতে করতে মন্দিরের ভেতরে কুকুর সহ ঢুকে যায়। উনি বাঁচার জন্য এত গাছপালা কিছুতেই না উঠে মন্দিরের ভিতরে ঢুকে, এবং উনি তো মুসলমান, উনি তো হাফেজ, মানে পরে তিনি হাফেজ হন আর কি অন্য মাদ্রাসা থেকে। তো আমি ওনার ঘটনা বলতে যে আমি খুব হয়ে গেলাম যে মন্দিরের ভিতরে ঢুকে উনি পুরো মন্দিরের মূর্তির উপর উঠে যায় এবং নিচে কুকুরগুলা সব ওনাকে ধাওয়া করতে করতে নিচে মানে কুকুর চিৎকার করছে আর কি নিচে ওনাকে দেখে। উনি হঠাৎ করে এই মূর্তির মাথা ভেঙে পড়ে যায় নিচে। আসল ভাই উনি আরো ওনার জ্ঞান নাই, উনি আর জ্ঞান ফিরাতে পারেন নাই এবং বলেছে যে আমি হঠাৎ করে ঘুমিয়ে যাই, আমার আর কিছু মনে নাই। ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে দেখি যে আমি আমার হাত পা ঠিক মতো নাড়াতে পারছি না, আমার চারিপাশে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত। আমার মা আমাকে কান্না করছে, মাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাকে কিভাবে পেলে, তোমরা কোথা থেকে আসলা, কালকে রাতে আমি যা ফেস করছি তো আমি তোমাকে বলতে পারবো না জাকিরের কি অবস্থা। তোর মা কান্না করতে করতে বলে যে জাকির তো মারা গেছে বাবা। বলে তোমরা কিভাবে খবর পেলা, বলে যে আমাকে তো খবর দিয়ে নিয়ে আসছে, আসলে গতকালকে তোমাদেরকে। তাহলে কাহিনী কি, বলে যে জাকিরকে মৃত অবস্থায় মাদ্রাসার পাশে পাওয়া গেছে এবং তোমাকে পাওয়া গেছে একটা শ্মশান ঘাটের কাছে। বলে কিভাবে, বলে যে ওখানে রাতের বেলা একজন মানে একদল লোক এসে মানে একটা ডেড বডি পোড়াতে এসেছিল, তখন দেখে তুমি পড়ে আছো, ওই জায়গায় ওখান থেকে তোমাকে নিয়ে এসে এবং মাইকিং করে অ্যানাউন্স করে হুজুর যখন খুঁজতে আসে তোমাদেরকে তখন তাকে পাওয়া যায়। তো প্রথমে ভাবা হচ্ছিল যে হুজুর হয়তো বা ওকে জাকিরকে মেরে ওই জায়গায় রেখে ওকে মারধর করে শ্মশানের কাছে ফেলে রাখে। পরবর্তী সময় জিনিসটা ভুল ভাঙে যে না, আসলে হুজুর এরকম কিছুই করে নেই, এটা সামহাও কোনো জিন দ্বারা ঘটিত ঘটনা। এবং আপনি জানেন যে জিন তো শেপ শিফট করতে পারে, তো এই জিনই এটা করেছে এবং ওইখানে আশেপাশে মোটামুটি সবাইকে টার্গেট করেছে, সব স্টুডেন্টদেরকে। পরবর্তী সময় কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু লাস্ট মোমেন্টের রাসেল ভাই যে হুজুরটা ছিল ওই মাদ্রাসা চালাতো, আসলে টার্গেটটা উনি ছিলেন, ওই হুজুরটা মারা যান এটা রোড অ্যাক্সিডেন্টে। এটা ছিল প্রথম ঘটনা। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী যে ঘটনাটি সেটি আবারও আমাদের বাবুন ভাই নিয়ে চলে আসছেন এবং আমি তার সাথে সরাসরি চলে যাচ্ছি এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। জি, হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আবার আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন ঘটনাটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, ওর আম্মুর সাথে। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ যে আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা আসলে নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না, ঠিক? তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে যে ও জানতো যে আমি ভূত এফএমে আসি এবং এই ধর আগে অনেক ঘটনা শেয়ার করেছি আমি ভূত এফএমে। তো আমাকে একদিন কথা প্রসঙ্গে বললো যে আমাদের বাসায় আসিস, তোর সাথে একটা ঘটনা শেয়ার করবো এবং তোর ভালো লাগবে মনে হয়, তুই কারোর সাথে শেয়ার করবি না। বললাম যে আমি যদি ভূত এফএম বলি, না আমি তোকে রিকোয়েস্ট করবো তুই বলিস না, আর যদি এখন তুই বলিস তাহলে আম্মুর পারমিশনটা নিয়ে নিস, যেহেতু ঘটনাটা আম্মুর সাথে এবং আমার ফ্যামিলির সাথে জড়িত। আমি বললাম ঠিক আছে। একদিন তো ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও বললো, খালাম্মাকে সালাম দেওয়ার পরে খালাম্মা ড্রয়িং রুমে বসছে, আমরা তিনজনই বসলাম। তো আমার ওই ফ্যামিলি, ওদের ফ্যামিলিটা হচ্ছে ও এবং ওর এক ছোট বোন আর ওর আব্বু আর ওর আম্মু, এই হলো চারজনের ওদের ফ্যামিলি। তো ওরা আমরা ড্রয়িং রুমে বসে কথা প্রসঙ্গে বললাম যে খালাম্মা আপনার সাথে একটা ঘটনা ঘটছে, এটা একটু যদি বলেন। বলে তখন ওকে ছেলেকে উদ্দেশ্য করে বলে তুই বল, আমি মাঝে মাঝে তোর সাথে যোগ দিব আর কি। তখন ওই ঘটনা বললো যে ঘটনাটা বেশ কিছুদিন আগের, অনেক দিন আগে, অনেক বছর আগের, প্রায় 20-25 বছর আগের ঘটনা। তো ওই ওর আব্বু হলো আপনার একটা সরকারি কর্মকর্তা, কিন্তু উনি যে পেপারস মিলে আর কি ওনার ইয়াটা পড়ছিল, দায়িত্ব পড়ছে বিভিন্ন। তো চিটাগং এ পেপারস মিল যে আছে ওইখানে উনি ওইখানে ইয়াতে ছিলেন আর কি, জেনারেল ম্যানেজার হিসাবে ওইখানে গেছিলেন। তো ওইখানে ওনার পোস্টিংটা ছিল। তো উনি যখন ওইখানে যান তখন ওর বয়স, আমার বন্ধুর বয়স প্রায় 7-8 বছর বয়স বা এরকম আর কি। তো ক্লাস 3-4 পড়ে।
ওর আম্মু তখন প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির এরকম একটা সময় স্টেজ, লাস্ট স্টেজটা ছিল আর কি, যে কোনো সময় ডেলিভারিটা হয়ে যেতে পারে আর কি। তো ওরা যখন ওই বাসায় গেল, তো হঠাৎ ওদের বাসায় একটা কাজের মেয়ে আর কি মহিলা ছিলেন, বয়স প্রায় 60-65 বছর বয়স এরকম। তো মহিলা হালকা পাতলা লম্বা গড়নের একজন মহিলা এবং খুব বিশ্বস্ত, কারণ ওদের ওয়াইড্রফের উপরে ওর বাবার মানি ব্যাগ থাকতো, রান্না বাড়ার মহিলা আসলে কাজের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে চুরি করে বা এইটা করে, ওইটা ধরে, ওইটা নিয়ে যায়। তো ওই মহিলার কাছে ওরা ওই প্রজেক্টে যাওয়ার পরে তো পুরো সংসারটাই খালাম্মা দিয়ে আর কি একদম নির্ভাবনায় থাকতেন, যে কোথাও গেলেও বুয়া তার মতো কাজ করে ঘর দর লকটক করে চলে যেতেন। তো এতটাই বিশ্বস্ত ছিলেন। জি। তো একদিন ওই হঠাৎ করে এই মহিলা কাজে আসা বন্ধ করে দিল রাসেল ভাই। তো আচ্ছা। ওনার অবস্থাটা ছিল এরকম যে শরীরটা নিয়ে উনি বেশি মুভ করতে পারেন না, বেশি কাজ করতে পারেন, নোয়া হয়ে ঘর মুছতে পারেন না, বা কিছু ভারী কাজ করতে পারেন না, কোনো কাজই করতে পারেন না। খালাম্মার শরীরটা, খালাম্মা বললো আমাকে যে বাবা আমার শরীরটা তখন এত ভারী হয়ে গেছিল, আমার এই ছেলেটা যে বড় ছেলেটা ওর সময় কিন্তু এরকম আমি হইনি, কিন্তু ওই যে আমার মেয়েটা যখন আমার গর্ভে আসলো এবং লাস্টের দিকে আমি কোনো মুভি করতে পারতাম না। তো একদিন ওই মহিলা বুয়া আপনার প্রায় 6-7 দিন আসতেছে না। তো আমি এর কাছে জিজ্ঞেস করছি, দারোয়ানের কাছে জিজ্ঞেস করছি, তারপর একে দিয়ে কোনোভাবে না একটা কাউকে ম্যানেজ করা যায়। আর বুয়া তো এরকম করেন না সাধারণত, যে না বলে না কয়ে উনি হঠাৎ করে চলে গেছেন। আর বুয়া যেহেতু জানেন আমার শরীরের এই অবস্থা, এবং উনি আমাকে বেশ টেক কেয়ার করতেন, যদিও উনি এসে ছুটা বুয়া হিসাবে কাজ করতেন, কিন্তু উনি সবকিছু গুছাই টুছাই দিয়ে যেতেন এবং আমার সবসময় একটা খেয়াল রাখতেন শরীরে। তো হঠাৎ করে বুয়া না আসায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি প্রায় গ্রিল ধরে বাইরে দাঁড়ায় থাকতাম, নিচে দিয়ে কেউ গেলে আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে আমাকে একটু আসো, কাজ করে দিয়ে যাও। তো এরকম আর কয়দিন। তো একদিন আমি অনেক করে ড্রয়িং রুমে যেয়ে দাঁড়াইছি, ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় আছি। তো ড্রয়িং রুমে দাঁড়ায় আমার এমন পেটের মধ্যে ব্যথা হলো, যে এমন পেইন উঠলো, তো আমার মনে হলো যে পুরো দুনিয়াটা ঘুরে গেছে। আমার ছেলেটা স্কুলে গেছে, আমি বাসার মধ্যে একা, আমার হাজবেন্ড তখন কাজে গেছেন। তো আমি হঠাৎ করে ড্রয়িং রুমের মধ্যে দাঁড়ানো থেকে কার্পেটের মধ্যে পড়ে গেলাম, মানে বসে পড়লাম আর কি। বসে পড়ে যে শুয়ে পড়ছি, আমার আর কোনো সেন্স নাই। তো কিছু অনেকক্ষণ পরে আমি শুনতেছি যে দরজার মধ্যে নক করতেছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো আমি অনেক বলার চেষ্টা করলাম কে কে কে, কিন্তু তারপরে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তারপরে আমি উঠে অনেক কষ্টে আপনার পাশেই ছিল সোফাটাকে ধরে উঠে তারপর যে দরজাটা খুললাম, যে কে, তাকায় দেখি যে বুয়া দাঁড়ায় আছেন, যে খালা। আমি তাকে দেখা মনে হলো, আমার শান্তি লাগলো, যে আমার শারীরিক কষ্টটা আমি ভুলে গেলাম, যে আসলে বুয়া আসছেন। আমার পুরো বাড়ির এই 6-7 দিন যে কাপড় চোপড় সব জমে আছে, জিনিসপত্র, মানে একজন যা হয় আর কি। তো বুয়াকে বললাম যে খালা আপনি আসছেন, আসেন। তো খালা ভিতরে আসলো, ভিতরে এসে খালা কি করলেন, ওই দরজা থেকে আমাকে ধরলেন, ধইরা বললেন যে খালা আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, একটু বিপদে পড়ে গেছিলাম এর জন্য। তো একটা জিনিস এখানে বলার রাসেল ভাই, উনি এই খালাম্মাকে ধরে, মানে যে সোফাতে ডাইনিং এর ড্রয়িং রুমের যে ওদের ডিবেন ছিল, ডিবেনের উপরে নিয়ে বসাই গেল। খালাম্মা বললেন যে আমাকে এমন হালকাভাবে নিয়ে গেলেন যে আমি ওইটুক যাওয়ার পথটার কোনো কষ্ট বোধ করলাম না, মানে মনে হলো যে বাতাসের উপর দিয়ে উঠায় উনি নিয়ে গেলেন। খালাম্মা এগুলো বললেন। তো বসার পরে আমি ডিবানে চোখ বন্ধ করে বসলাম। বসার পরে খালা বলতেছে খালা আপনি চিন্তা করেন না, আমি কাজ করে দিচ্ছি সবকিছু, আপনি এখানে রেস্ট নেন। তো আমি চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি ডিবানের মধ্যে হারান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে, একবার মনে হচ্ছে যে আপনার ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ, খচখচ শব্দ পাচ্ছি আমি। তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি। তো আমি তন্দ্রার মতো করে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে এই বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি বুয়া ডাকতেছে, বলতেছে খালা এই পানিটা খান। এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে এক গ্লাসটা নিয়ে এসে বলল আপনি এটা খান। তো আমি পানিটা উঠা বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নাই। কয় যে না চাই, উনি বলছেন আপনাকে গল্পটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি বললেন এইভাবে বললে মানে সুবিধা হয় না হলে। হ্যাঁ, তখন খালা বলতেছে যে আর কি যে আমি তো পানিটা চাই নাই। জি তো বললো যে না খালা আপনি খান। জি। তো খালাম্মা বললো যে ঠিক আছে। তখন আমি উঠে বসে পানিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দেওয়ার পরে পানিটা আমার কাছে এমন ভালো লাগলো যে মনে হলো যে আমি এমন কিছু খাচ্ছি, আমি এমন কিছু খাচ্ছি যেটা আসলে আমি আগে কখনো খাইনি। মনে হলো যে আমার কাছে এক গ্লাস পানি আমি এক জগ পানির মতো খেলাম। জি, এক জগ পানির মতো খেলাম। তো আমি বললাম যে খালা আপনি আমাকে এটা কি দিয়েছেন? এটা কয় যে না নর্মাল পানি তো দিছি খালা, আপনি এটা খান। তো পানি খাওয়া হলো, আমি গ্লাসটা দিলাম, তো উনি চলে গেলেন, পানিটা নিয়ে ভিতরে গ্লাসটা নিয়ে চলে গেলেন। তো তারপরে আমি আবার হেলান দিয়ে শুইছি। তো এরকম সময় শুনতেছি যে বুয়া থালা বাসন আবার ধুইতেছে। আমি একবার চিন্তা করলাম যে থালা বাসন তো কিছুক্ষণ আগে ধুইছে বুয়া, তাহলে আবার কি থালা বাসন ধুইতেছে। তো ঠিক সেই সময় আবার শুনতেছি যে আমি আপনার কাপড় কাচার শব্দ হচ্ছে।
তো একই টাইম আমি তো তখন পানিটা খেয়েছি কিছুক্ষণ আগে। আর রাসেল ভাই এখানে একটু বলি যে খালাম্মা বললো যে এই পানিটা খাওয়ার পরে তার শরীরের মধ্যে এমন একটা আরাম বোধ হইলো যে এর আগে যে কষ্টটা ছিল, এই পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা ছিল, এই ছিল, হ্যাঁ, চলে গেল। তো উনি করলেন কি, ওই শব্দ শুনে ওইখান থেকে উঠে আপনার রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন, আপনার থালা বাসন ধুইতেছেন। তো উনি ঘুরে আবার ওনাদের যে পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন, ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যেয়ে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছে। তো রাসেল ভাই চিন্তা করেন, একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনার থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম একই সাথে দুই জায়গায়, একই সাথে দুই জায়গায়। এবং খালামা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক, সেদিনের মতো ঘটনা এখানেই, বুয়া তারপর কাজ টাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজবেন্ড আসলেন, আইসা বললেন যে আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজবেন্ড আসছে, আইসা বললো যে ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো। তো আমি বললাম যে আজকে আমি না, মানে উনি বলতেছেন। জি জি জি। তো উনি বলতেছেন যে আমি তো এই ঘুমাই গেছিলাম, বুয়া আইসা কাজ করে। হ্যাঁ, তোমার ঘর দেখে আমি বুঝছি যে বুয়া আসছিল। যাক, বুয়ার কি হয়েছে, মেয়ের কি একটা সমস্যা হয়েছিল। রাতে শোয়ার সময় আমি হাজবেন্ডকে বললাম, জানো একটা ঘটনা ঘটলো আজকে। আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরে কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজবেন্ড বললো যে দেখো, তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ো না, যে আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আম্মারা আসতেছে, তারা তাড়াতাড়ি করো। পরের দিন রাসেল ভাই বললো যে উনি ঘুমাইছিলেন, খালাম্মা ড্রয়িং রুমেই ঘুমাইছিলেন, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া আইসা ওনাকে ডাকতেছে, দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ, এবং বুয়ার ঢুকার কোনো নেই, ওনার হাজবেন্ডের কাছে চাবি আছে, কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারেন। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ, বলতেছে খালা আজকে যেই কাজগুলো কি কাজ করব। তো বুয়ারে আমি কিন্তু তখন বুয়ার দিকে তাকায় বললাম যে ও বুয়া আসছেন, আচ্ছা কিভাবে আসলো না আসলো এগুলো আমি তখন আর খেয়াল করি নাই। তো বুয়া আমাকে বললো যে খালা আমি কাজগুলি করি, আপনি এখানে এই নেন, আপনাকে একটা প্যাকেট দিল খালাম্মার কাছে, একটা প্যাকেট বললো এটা কি, খালা এটা আপনার জন্য আনছি, আপনি একটু খান। এটা কি, আপনি আপনার জন্য আনছি, নেন না একটু দেখেন কি। তো আমি ওই প্যাকেটটা খুলে, খালাম্মা বলতেছে যে আমি প্যাকেটটা খুলে দেখলাম যে ওইটার মধ্যে তেঁতুল, আর কি যে পাহাড়ের ভাজে ভাজে যে তেঁতুল গাছটা হয় খুব ছোট আকারে, কিন্তু তেঁতুলগুলো অনেক মিষ্টি হয় বলে। তো খালাম্মা বললো যে আস্তা তেঁতুলের খোসা সহ তেঁতুল, এক চোপ্পা তেঁতুল। তো তেঁতুলটা আমি বের করে বললাম, খালা আপনি কিভাবে জানলেন যে আমার তেঁতুল খেতে ইচ্ছা করছে। আমি গত রাতেই চিন্তা করতেছিলাম যে আজকে আপনি আসলে একটু টাকা দিব, আপনি বাজার থেকে তেঁতুল কিনে এনে দিবেন আমাকে। খালা এই সময় মাদের কি খেতে হয় আমি কিন্তু জানি, আমি তো মা হয়েছি। তো আমি করলাম কি, একটা খালামা বলতেছে যে আমি একটা দুইটা তেঁতুল খুলে মুখে দিয়ে মনে হলো এত মিষ্টি যে আসলে নর্মাল তেঁতুলের মতো স্বাদ না ওই তেঁতুলের। তো উনি বললো যে খালা চলে গেলেন কাজে। তো কিছুক্ষণ পরে আমি ওইখানে শুয়ে আছি, হঠাৎ করে আবার গতকালকের মতোই আমি শুনতেছি যে বুয়া কিছুক্ষণ ঝাড়ু দিতেছে, কার্পেটের উপরে ঝাড়ু দিতেছে, তারপর ওই যে রান্নাঘরে কাজ করতেছে, আবার আপনার বাথরুমে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে বললাম কি, এই কালকে যে দেখলাম বুয়াকে, আমার মনে পড়লো যে কালকে যে দেখলাম একসাথে দুই জায়গায় কাজ করে, আজকে দেখি তো তাড়াতাড়ি। তো উনি রাসেল ভাই উঠে রান্নাঘরে যায় দাঁড়াইলেন, যারাই দেখে যে বুয়া ঠিকই রান্নাঘরে ওই যে আপনার থালা বাসন ধুইতেছে, পানির কল ছাড়া কল পড়তেছে, পানি পড়তেছে, উনি ধুইতেছে। আর ওনার দিকে তাকায় একটা হাসি দিল বুয়া, যে বুয়া আর কত করে হাসি দিল। আমি আবার ঘুইরা যখন বাবুর বাথরুমটার মধ্যে গেলাম যেখানে কাপড় ধুইতেছে, যা দেখি না ওইটা কিছু নাই, দরজাটা বন্ধ, ভিতরে কোনো কিছু। আমি বললাম ও আচ্ছা, আমি হয়তো ভুল দেখছি। আমি যখন আবার ওইখান থেকে ঘুরে ডাইনিং স্পেসের মধ্যে আসছি, ঠিক তখন আপনার বাবুর বাথরুমটার মধ্যে থেকে কাপড় ধোয়ার শব্দ আসতেছে। তো আমি করলাম কি, ঘুরে আবার তাদের খালামা বলতেছে যে আমি ঘুরে আবার বাবুর বাথরুমে যখন গেছি, তো তখন দেখি যে বুয়া ওইখানে কাপড় দিতেছেন, বসে আমার দিকে পিছন ফিরে বসে কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই, একটার সাথে একজন মহিলাকে দুই জায়গাতে দেখাটা কিন্তু একটু নর্মাল না, হ্যাঁ। আর ওই শরীরের অবস্থাটা যদি ওরকম থাকে, তো বুয়া তখন খালামা বলতেছে যে এটা দেখার পরে আমার কোনো হিতাহিত জ্ঞান নেই, আমি আবার আর কি কনফার্ম করার জন্য ইয়াতে আসছি, কি বলে রান্নাঘরে আইসা দেখি যে বুয়া ওইখানে দাঁড়ায় আমার দিকে তাকায় একটা হাসি দিছে। এটা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তো আমি ওইখানে পড়ে গেছি। তো এরপরে আর কি সেই দিনই খালাম্মাকে আর কি খালাম্মা বললেন যে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো ওনার হাজবেন্ড আইসা দেখছেন উনি ফ্লোরে পড়ে রয়েছেন। তো আপনার ওনাকে হসপিটালে ভর্তি করা হলো, ওনার যে এই মেয়েটা হইলো আর কি, আমার বন্ধুর যে ছোট বোনটা হইলো। তো উনি এরপরে ছেলেকে নিয়ে স্কুলে যখন গেছেন, আশেপাশে স্কুলের যে অন্য বাসায় কাজ করতেন বুয়া, তো তাদের সাথে কথা হওয়ার পরে তারা বললো যে বুয়া তো প্রায় 1 মাস আগে ধরে আমাদের বাসায় আসেন না, আর কি অন্য যে বাসায় এগুলো কাজ করতেন কমিউনিটিতে যে বাসাগুলোতে কাজ করতেন। তো তারা বললো যে 1 মাসে তো আসছেন না। তো খালাম্মা বললো যে 15 দিন আগেও তো বুয়া আমার বাসায় কাজ করে গেল, আমি হসপিটালে ভর্তি হওয়ার আগে। তো তারপরে ওনাকে হাজবেন্ডকে দিয়ে উনি এটা করাইলেন, অনেক খোঁজ খবর করে বুয়ার খবরটা নিলেন। যে খবর নিয়ে দেখলেন যে ওই বুয়ার যে একটা মেয়ে ছিল অটিস্টিক, তো ওই মেয়েটা এবং ওই বুয়া একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে রাসেল ভাই। কিন্তু এই 1 মাস আগে তারা মারা গেছেন, 1 মাস ধরে কাজ করেছেন, তার বাসায় কিন্তু একটা সাপোর্টটা দিবেন। তাহলে এই সাপোর্টটা কে দিল?
জি এবং খালাম্মা আরেকটা জিনিস বললো যে আমার যে মেয়েটা হওয়ার পরে এইটাই হলো আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ও তো আমার ছোট বোনের মতো, বিয়ে হয়ে গেছে, ওর সাথে যখন স্কুলে কোনো ঘটনা ঘটতো, জি বলেন। হ্যাঁ স্কুলে যখন ঘটনা ঘটতো তখন রাসেল ভাই এটা কি আসলে সেই ঘটনা? দেখেন ওই যে ওই ঘটনা কিন্তু খালাম্মা আমাকে বলছে যে আমি কোনো হুজুরের সাথেও শেয়ার করি না, এটা শেয়ার করলে অন্যরকম ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ এটা কিন্তু আমাকে আসলে খালাম্মা বলছে যে আমি কিন্তু এই পর্যন্ত কারোর সাথে শেয়ার করি না ব্যাপারটা। হুম। তো এই বোনটার সাথে কেউ যদি কোনো রকম মিসবিহেভ করে, ইভেন তো ক্লাসের টিচাররা যদি মারে, তাহলে তাদের হাত ফুলে যায়। খালাম্মা তার মেয়েটাকে কিছু বলতে পারে না। হ্যাঁ তো রাসেল ভাই, তো এই ছিল আজকে ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কাছে এসে বলতে হবে। জি আমার ঘটনাটি অ্যাকচুয়ালি 1960 সালের দিকে আমার নানার সাথে ঘটে যাওয়া। এই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে। তো আমার নানার যে বড় ভাই ছিলেন, আমার সম্পর্কে বর্ণনা হন, তার বিয়ের ঘটনা। তো যথারীতি আগে রাসেল ভাই আপনারা জানেন যে আগে তেমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যার কারণে বরযাত্রীরা মানে আমার নানার বর্ণনা শ্বশুরবাড়িতে একটু দূরে হওয়ার কারণে বরযাত্রীরা ট্রেনে গেছিল। তো আস্তে আস্তে বিয়ে সম্পূর্ণ করতে করতে মোটামুটি অনেক রাত হয়ে যায়, যার কারণে পরবর্তীতে আস্তে আস্তে অনেক রাত। তো নতুন বউ নিয়ে তখন তার শ্বশুরবাড়ির লোকের আসতে দেয়নি। তাই আমার নানা স্বনামধন্য স্কুল টিচার ওই এলাকার, তো সে মানুষের বাসায় থাকতে পছন্দ করতো না। তো সে কি করলো, সে একা মানে একটু রাগের মতো হয়ে একা একা চলে আসলো। তো শেষ ট্রেন ছিল রাত 12টায়, সেই ট্রেনে করে আমার নানা মানে আমাদের গাইবান্ধার উদ্দেশ্যে আসলো। তো আসার সময় রাসেল ভাই কোনো প্রবলেম হয়নি, সে ভালোভাবেই স্টেশন নামে। তো স্টেশন থেকে আমাদের নানা বাড়িতে প্রায় 3-4 কিলো রাস্তা হেঁটে যেতে হয়। সে তার মধ্যে রেল লাইন দিয়ে হাঁটতে হয় 2-3 কিলোর মতো, এরপরে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হয়। তো রাসেল ভাই ঘটনাটা হয় যখন স্টেশনে নামে, ট্রেনটা তাকে ক্রস করে, সে রেল লাইন দিয়ে হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। তো কিছু দূরে যাওয়ার পর রাসেল ভাই আমাদের ওখানে একটা রেল লাইনের পাশে একটা জায়গা আছে, যেটা আর কি মানে হাতের বাম পাশে পরে হচ্ছে শ্মশানঘাট এবং ডান পাশে পরে হচ্ছে বিল। তো আমার নানা করলো কি, সেই শ্মশানঘাটটা যখন ক্রস করবে তখন অনেক দূর থেকে খেয়াল করলো যে সেই শ্মশানঘাটের মধ্যে মানে কোনো একটা জিনিস ছায়ার মতো দেখা যাচ্ছে দূর থেকে আবছা আলোয়। সে শ্মশানঘাটে এক পা দিয়ে রেখেছে এবং বিলের মাঝখানে আর এক পা, মাঝখান দিয়ে রেল লাইনটা গেছে। তো রাসেল ভাই নানা তো দূর থেকে দেখে, সে অনেক সাহসী লোক ছিল, যাই হোক সে তেমন ভয় না পেলেও তার কাছে তার স্মোকিং করার অভ্যাস ছিল, যার কারণে সে মানে অনেক দূর থেকে মানে সিগারেট ধরায়। তো তার কাছে যে 2-3টা সিগারেট ছিল রাসেল ভাই, সেটা মানে ওই জিনিসটার কাছে আস্তে আস্তে শেষ হয়ে যায়। পরবর্তীতে আমার নানা চিন্তা করে যে এবার তো আমাকে ধরবে, আমার আজকে মৃত্যু হবে, না হলে কিছু একটা করবেও। তো আমার নানা খুব ভয় পায় এবং রেল লাইনে বসে এখন আমাদের গ্রামের কথা, একটা গ্রামের মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শয়তানের উপরে শয়তানি করলেও নাকি শয়তান সেটা ধরে না। তো নানা সেটা করলো, তার পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টটা খুলে মাথায় বাঁধলো। মাথায় বাঁধার পরে ভুট্টা মানে যেটাই ছিল আর কি, যে জিনিসটা সেটা আর কি মানে চলে গেল ওইখান থেকে। তো রাসেল ভাই সেখান থেকে নানা মানে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সে মানে প্রায় অজ্ঞানের মতো অবস্থা, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা ছিল তাকে বাড়িতে যেতে হবে, যার কারণে সেখান থেকে সে দৌড় শুরু করে এবং দৌড় দিয়ে সে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তো সেই দিন রাতে আমার নানার বাবা যিনি ছিলেন, সে মানে মোটামুটি ওঝা টাইপের একজন কবিরাজ ছিলেন, যে আর কি মানে ঝাড়ফুঁক করাইতে পারতো। তো যার কারণে মানে সে বাড়িতে এসে তার বাবা তাকে ঝাড়ফুঁক দিয়ে আর কি সেই দিনের মতো সুস্থ করে তোলে। কিন্তু রাসেল ভাই সেই দিন রাতে যাওয়ার পরে পরবর্তী দিন যে রাতটা হয়, সেটা হচ্ছে আমার নানা বিছানায় শুয়েছিল আর আমার নানার মা এবং বাবা তারা নিচে শুয়েছিল। তো গ্রামে যেটা হয় রাসেল ভাই, যে মানে ইয়াং বয়সের ছেলেপেলেরা তারা লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমায় গরমের দিনে। তো হারিকেন জ্বলছিল, এমন সময় রাসেল ভাই আমার নানা খেয়াল করলো দরজা দিয়ে মানে দরজা খোলা ছাড়াই দরজার ভিতর দিয়ে মানে কিছু একটা প্রবেশ করলো। মানে সেটা দেখতে একটা গরিলার মতো, সারা গা লোমশও ছিল সারা শরীরে। তো আমার নানা দেখে মানে তন্দ্রার মতো ছিল, তো মানে সে এটা হ্যালুসিনেশন বা যাই বলে মানে কাটানোর চেষ্টা করলো, কিন্তু সেই জিনিসটা একটু পরেই তার ঘাড়ের নিচ দিয়ে এক হাত এবং পায়ের নিচ দিয়ে এক হাত দিয়ে তাকে বিছানা থেকে তুলে ফেললো। তো তুলে ফেলার পরে নানা তখন মানে চিৎকার করার চেষ্টা করছে, নড়াচড়া করার চেষ্টা করছে, কিন্তু কিছু পারছে না, কোনো একটা কিছু তাকে আটকে রেখেছে, যার কারণে সে মানে ওই কাজ মানে চিল্লাচিল্লি করতে পারছে না। পরে সেই জিনিস যখন তাকে অনেকটা দূরে মানে দরজার কাছে নিয়ে গেছে, তখন আর কি আমার নানা একটা জোরে চিৎকার দেয় এবং তার মা বাবার গায়ের উপর পড়ে যায় আর কি সেই দিন। তো সেই জিনিসটা তাকে ফেলে রেখে চলে যায় এবং এই জিনিসটা লোমশও মানে এই জিনিসটা আমার নানার মা বাবা সবাই দেখেছে যে ওটা হচ্ছে মানে যে লোমগুলো ছিল সেগুলো পরের দিন সকালে আমার নানার গায়ে পাওয়া যায়, একটা কালো বিড়ালের মতো লোম। তো এখান থেকে আর কি ঘটনাটা মানে সবাই বিশ্বাস করে এবং এই ছিল আমার ঘটনা। চলে যাবো ডক্টর আলিফের কাছে, আমাদের হাতে সময় খুবই কম, অনেক অনেক গেস্ট আজকে, আমরা চলেছি ডক্টর আলিফের কাছে। জি বলবো ভাইয়া, জি। ঘটনা বলবো। হ্যাঁ জি। আচ্ছা, আমার যে থার্ড স্টোরিটা সেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার আর কি শেখ জাহিদ নামে একজন আমাকে ঘটনা পাঠিয়েছিল। এটা তার দাদার ঘটনা, 1987 সালের ঘটনা এবং তিনি পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার আর কি। গ্রামের ডাক্তার মানে ওই সময় একটা ট্রেনিং নিয়ে তিনি গ্রামের গরিব মানে যারা ঢাকায় আসতে পারতো না, একটা প্রাইমারি ট্রিটমেন্ট করতেন আর কি। মানে এমবিবিএস ডক্টর ছিলেন না, মানে গ্রামের ডাক্তার ছিলেন আর কি।
তো রেগুলার সময় মাগরিবের মানে রেগুলারলি তিনি রোগী দেখেন মাগরিবের আজান মানে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়ে সে মোটামুটি তার দোকানটা বন্ধ করে বাড়ি চলে আসেন। ওই দিনও ব্যতিক্রম কিছু না, মাগরিবের নামাজ শেষ করে দোকান বন্ধ করতে যাবেন এমন সময় দেখা গেল বাইরে তার দোকানের বাইরে কয়েকজন লোক এসে দাঁড়িয়ে আছে এবং তাকে নিয়ে যেতে এসছে। বলে যে পাশের বাসে অমুক খুব অসুস্থ, এবং উনিও জানতেন যে উনি অসুস্থ আর কি, যে অমুক খুব অসুস্থ, আপনি তো আমাদের সাথে চলেন আর কি, ওনার অবস্থাটা দেখেন কি অবস্থা, মনে হয় সময় নাই আর। তো উনি বলে দোকান বন্ধ করে ওনাদের সাথে গেলেন এবং বাড়িতে যাওয়ার পর দেখলেন যে উনি আর জীবিত নাই আর কি, যে লোকটার জন্য গেছেন আর কি। তো যেহেতু জীবিত নাই, তো এখন দাফন কাফনের জন্য লোকজনরা সব ডিসিশন নিচ্ছে এবং ঢাকা শহর থেকে আত্মীয় স্বজন এবং ওনার 2 ছেলে ঢাকা শহরে ঢাকায় থাকতো, এই জন্য গোপালগঞ্জে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তো জানাজা হয় রাত্রে 1টার দিকে। রাত্রে 1টার দিকে জানাজা হওয়ার পরে কবরস্থানে কবরস্থ করার পরে ওনাকে ওই বাড়ির থেকে লোকজন বলে যে রাত্রে বাড়িতে যাবেন, আপনি থেকে যেতে পারেন। তখন যে আমার ঘটনা পাঠিয়েছেন তার বাবা তখন ছোট আর কি, যে আমার ছোট তার বাবা না সরি তার চাচা তখন ছোট, বলে আমার বাচ্চা ছোট আছে বাড়িতে, আমাকে যেতে হবে, আমি চলে যাব, সমস্যা নাই, আপনি টেনশন করেন না। তো তার যে বাড়ি থেকে তিনি তার বাড়িতে যাবেন, সেই বাড়িটা যাওয়ার আগে দিয়ে ওই বাড়ি থেকে রাস্তা একটা পাকা রাস্তায় উঠতে হতো এবং এই পাকা রাস্তা পর্যন্ত পুরোটাই একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে হতো এবং পাকা রাস্তা দিয়ে আবার কিছু দূর আগানোর পরে আবার বাম সাইড দিয়ে নেমে কাঁচা রাস্তায় নেমে তার বাড়ি দিকে যেতে হতো। তো তিনি কি করলেন, ওই বাড়ি থেকে রওনা দিলেন এবং 7 পাক চিন্তা করতে করে আস্তে আস্তে রওনা দিয়ে দিলেন। তো বাঁশঝাড়টা পুরোটাই অন্ধকার ছিল আর কি, তখন মানে আশেপাশে আলো থাকলেও বাঁশঝাড়ের কারণে কোনো কিছু দেখা যায় না, এরকম অবস্থা। অনেক বড় বড় গাছ ছিল। তো ওই বাঁশঝাড় দিয়ে যাওয়ার পথে হাতের বাম দিকে পরে অনেক কবর বলতে রাসেল ভাই মানুষ মারা গেলে যে বাউন্ডারি লেস কবরগুলো, এখানে মানে কবরস্থান সবাই জানে, কিন্তু ওইটার আশেপাশে কোনো বাউন্ডারি ছিল না। কিন্তু পাশ দিয়ে একটা রাস্তা গেছে, এটা পাকা রাস্তার দিকে উঠে উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দেখলো তার সামনে একটা বিড়াল দৌড়ে গেল। খুব সিম্পলি খুব নর্মালি তিনি বুঝলেন যে বিড়াল যেতেই পারে, খুব আহামরি কিছু না। উনি হাঁটা দিলেন এবং উনি এইসব জিনিস খুব কম বিশ্বাস করতেন যে তার উপরে কিছু আছর করবে, তাকে কেউ ভয় দেখাবে, তিনি কিছু দেখবেন, যেহেতু আগে কিছু দেখেন নাই, এখনো কোনো কিছুর ভয় নাই তার। তিনি হাঁটতে হাঁটতে পাকা রাস্তায় ওঠার আগেই আরেকটা কুকুর তার সামনে দিয়ে পার হয়ে যায়। কুকুরটা বেশ বড় সাইজের, রাস্তা পার হয়ে যায় এবং তিনি পাকা রাস্তায় আস্তে আস্তে চিন্তা করতে করতে পাকা রাস্তায় উঠে যান যে এখন কোনো প্রবলেম হয় না, এখন তো পাকা রাস্তায় উঠে গেছি, পাকা রাস্তা থেকে নেমে গেলে তো আমার বাড়ি 4-5 মিনিট। পাকা রাস্তা দিয়ে কিছু দূর সামনে না বা কিছু ঘেউ করে তাকে তাড়ানোর চেষ্টা করছে যেখান থেকে চলে যাওয়া কিছু একটা। তো তাদের বাড়িতে যাওয়ার পথে হাতের ডান দিকে একটা শ্মশান ঘাট পড়ে এবং শ্মশান ঘাটের সামনে যেটা গেট ছিল এরকম, যে উনি যে বাড়িতে বাম দিকে নামবে আর ডান দিকে পড়ে শ্মশান ঘাট। উনি হঠাৎ করে দেখলেন যে শ্মশান ঘাটে একটা লাশ পড়ছে। তো এতক্ষণ ধরে উনি হাঁটছে, তার কাছে মনে হচ্ছিল তার পিছনে কেউ হাঁটছে। কয়েকবার সে পিছনে তাকায়ও যে পিছনে কেউ আছে কিনা, উনি দেখে যে না, পিছনে কেউ নাই। এরকম একবার পিছনে ঘুরেই ফেলে, যে মনে হচ্ছিল পিছনে কেউ আছে বা 100 গজ 200 গজ পিছনে কেউ হাঁটছে, পিছনে তাকে দেখে না, কেউ নাই। তো হঠাৎ করে এই শ্মশানে আসার পর তিনি দেখলেন অনেকগুলো মানুষ, লম্বা অনেকগুলো মানুষ একটা লাশ পড়াচ্ছে। তিনি খুবই রিল্যাক্সড হন যে নাকি আসলে ঠিক আছে, লোকজন কাউকে পাওয়া গেল। তো উনি শ্মশানের পাশ দিয়ে দেয়াল ঘেঁষে হেঁটে যাচ্ছে, যে এমন সময় দেখলো যে যেই লোকগুলা লাশ পোড়াচ্ছে এবং যে লাশটা ইভেন পুড়ছে তাকে প্রপারলি দেখা যাচ্ছে, কারণ লাশটা যখন পোড়ায় তখন পুরাটা কাঠ দিয়ে ঢেকে ফেলা হয়, কিন্তু ওই লাশটা পুরো কমপ্লিটলি দেখা যাচ্ছে এবং তার চারিপাশে যে কয়জন লোক ওই লাশ পোড়াচ্ছিল তারা তার দিকে তাকিয়ে আছে। তিনি একটা পর্যায়ে ওভারলুক করে সামনের শ্মশান ঘাটটা ক্রস করে গেলেন। ওয়েট এ মিনিট, শ্মশান ঘাটটা যে ক্রস করে গেলাম, এই শ্মশান ঘাটটা তো অনেকদিন যাবৎ বন্ধ, এখানে তো কোনো ধরনের লাশ পোড়ানো হয় না। এলাকার লোকজনরা সবাই এই জায়গায় লাশ পোড়ানো বন্ধ করে দিয়েছে, কারণ সরকারের খাস জমি এটা, এখানে লাশ পোড়ানো যাবে না। কিন্তু এই ধরনের লাশ পোড়াচ্ছে কেন, লাশ পোড়াচ্ছে কে? তাইলে উনি কি করলেন, প্রায় 50-60 গজ দূরে হাঁটার পরে পিছনে তাকালেন এবং চোখগুলা কোথায় পজিশন করা কিন্তু বোঝা যাচ্ছে না দূর থেকে, কিন্তু তার কাছে মনে হলো ওই যে কয়জন লোক এই লাশ পড়েছে সেটা তার দিকেই তাকিয়ে আছে। তিনি কি করলেন, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তায় নেমে গেলেন তার বাড়ির দিকে। এই পর্যায়ে তার কোনো প্রবলেম হলো না, বাড়ি পর্যন্ত পৌঁছে গেল এবং বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে বাড়িতে যে তিনি অজ্ঞান হয়ে যান, যে এরকম ঘটনা তো তিনি আগে কখনো ফেস করেন নাই। পরের বা বাড়ির লোকজনদেরকে নিয়ে যান ওই শ্মশান ঘাটে, যে আদৌ কোনো কিছু পড়েছিল নাকি ওই দিন এখানে পরে। কারণ যদি আপনাকে আজকে কেউ পোড়ায় তো পরের দিন আপনি দেখতে পারবেন যে আপনার অনেক কিছু পোড়া জিনিস পড়ে থাকে। তো লোকজন নিয়ে যায়, গিয়ে দেখে যে আদৌ ওখানে কিছু পোড়া ছিল না এবং পুরানো অবস্থায় কিছু পাওয়া যায় না। এটাই ছিল রাস্তাতে ছোট ঘটনা, যদি আমি ছোট করে বলেছি। এবং এই শ্মশান তো অলরেডি পরিত্যক্ত ছিল, তাই না? পরিত্যক্ত ছিল, অলরেডি পরিত্যক্ত ছিল। কি মনে হয় আলিফ, এটা আসলে কারণটা কি হতে পারে? এবং
আমি শেষ করিনি রাসেল ভাই। আচ্ছা আচ্ছা, শুনি। হ্যাঁ হ্যাঁ তো কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে, তার বাড়িতে যাওয়ার পথে, হ্যাঁ। তো বাড়ির গেটের ঠিক 100 গজ সামনে একটা লোক মানে দাঁড়ানো অবস্থায়, আগুন মানে দূর থেকে মনে হচ্ছিল যে আগুন জ্বলছে, কিছু আগুনের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো উনি কাছে যাওয়ার পর যেটা দেখলো যে যেই মানুষটার লাশ পোড়াচ্ছিল সেই মানুষটা কাশ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই সেই মানুষটাই। কিন্তু প্রপারলি বোঝা ছিল না আদৌ সেই মানুষটা, কিন্তু এই কিছুক্ষণ আগে যাকে দেখলো লাশ পুড়ছে তিনি কাঠ হয়ে জায়গায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। এরপরে তিনি অজ্ঞান হয়ে যাবেন, বাসায় যে বলে যে এই ঘটনা, আমি এই ঘটনা ফেস করে আসছি গতকালকে রাতে। এমন না যে তিনি আগে কখনো পজেস ছিল বা তার ফ্যামিলি থেকে এরকম কেউ পজেস হয়েছিল বা তিনি আগে কেউ এরকম ফেস করেছে, এরকম আগে অনেকবার রাতে ঘটনা ঘটেছে, কিন্তু এর আগে তিনি কখনো এরকম কিছু ফেস করেন নাই। পরে লোকজন নিয়ে যাওয়া হয় এবং ওই শ্মশান ঘাট যে সেখানে আগে পোড়ানো হতো, এখানে দেখে বাড়িতে তালা মারা এবং ওখানে কোনো চিহ্নই নাই যে কেউ এখানে লাশ পুড়িয়েছে বা সামথিং। এটাই ছিল ঘটনা আসলে। ওকে, চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা কাইন্ডলি আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসনা। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসছি মিরপুর 1 থেকে। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার মায়ের মুখ থেকে শোনা। এটা ঘটেছিল মাদারীপুর জেলার কোনো একটি গ্রামে আর কি। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, আপনি জানবেন এখনো মানে যে এলাকার ঘটনাটা আমি শেয়ার করব, এখনো সেই এলাকায় আসলে বিদ্যুতের অবস্থা অতটা ভালো না। তো ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। তো তখনকার অবস্থা তো অনুমানই করা যায়, যেহেতু এখনকার অবস্থা বুঝে তো বোঝা যায় তখনকার অবস্থা কি ছিল। তো তারা আমার যে বাড়িতে ঘটনা ঘটে, তো আমার নানা বাড়ি থেকে তার কয়েকটা বাড়ি পরে আর কি যে বাসার ঘটনা এটা। তো তারা বাসায় ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বয়স ছিল 60 ঊর্ধ্ব আর কি, 60 থেকে 70 বছর বয়স। তো তাদের ছেলে মেয়েরা তখন ঢাকাতেই থাকতো এবং বাসাতে তারা দুজনেই থাকতো। তো এমনই এক রাতে, আনুমানিক রাত 12টা কি 1টার দিকে, তো স্বাভাবিকভাবে তার হাজব্যান্ড মারা যায় আর কি। তো স্বামী মারা যাওয়ার পরে যেহেতু অনেক রাত এবং তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক ছিল না যে কাউকে ফোন দিয়ে আনবে বা ডেকে আনবে, আর বাড়ির ডিস্টেন্সটাও ছিল অনেক বেশি আর কি, একটা বাড়ি থেকে একটা বাড়ি প্রায় অনেকটা দূর। তো সে তার হাজব্যান্ডের লাশটাকে মানে মাঝের ঘর থেকে নিয়ে সামনের যে বারান্দার মতো যে অংশটা সেখানে রেখে সে একটা চাদর দিয়ে ঢেকে ওই পাশে বসে কান্না করতেছিল আর কি, বিলাপ করে কান্না করা যেটা বলে আর কি এক কথায়। তো বিলাপ করে কান্না করতেছিল সে। আর আসলে যদিও তার স্বামী, তারপর ভয় বলতে আসলে কিছু ছিল না, কিন্তু তার মূলত বিলাপ করে কান্নাকাটি করতেছিল। এক মুহূর্তে যেটা হয় আর কি, সে হঠাৎ করে শুনতে পায় কেউ এসে তার দরজায় ঠক ঠক করে আর কি টোকা দিচ্ছে। তো প্রথমে করে ডাক দিয়ে বললো যে ভাবি, দরজাটা খোলেন, আপনার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম। তো কি হয়েছে? তো সে আসলে কোনো রকম চিন্তা না করেই, যেহেতু তার ভিতরে একটা ভয় ছিল এবং তার হাজবেন্ডও মারা গিয়েছে, সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় একটা ডাকের পরে। তো তারা বলে যে তোমার কান্নাকাটিতে তোর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম তাই। তো চলো ঘরে চলো, কি হয়েছে দেখি। তো গিয়ে দেখে যে লাশটা শুয়ে রাখছে সামনের রুমে। তো বলে যে ঠিক আছে। তো বসলো, নর্মালি বসার পরে তারা যে দুজন আসছে হাজবেন্ড ওয়াইফ, তারাও সে তাদের চিনে আর কি। মহিলা চিনতেছে যে পাশের বাড়ির ভাবি আর ভাই আসছে আর কি। তো বলে, তোরা বলতেছে যে কিভাবে মারা গেল ভাবি? তো বললো নর্মালি মারা গেছে। তো তারা কান্না করতেছিল এবং পাশে দুজন হাজবেন্ড ওয়াইফ যে দুজন আসছে রাসেল ভাই, তারা দুজন দুই পাশে গিয়ে বসছে লাশের, এবং ওনাকে বলতেছে যে ভাবি তুমি তো কান্নাকাটি করতেছো, কিছু মনে খাওয়া দাওয়া করো নাই, তো তুমি এক কাজ করো, তুমি একটু শুয়ে থাকো পাশে। তো পাশে একটু শুয়ে থাকো। তো সে আসলে হাজবেন্ড মারা গেছে, তো তার তো ওইভাবে ঘুমো আসে না, সে পাশে একটু হাতের মধ্যে মাথাটা রেখে একটু কাত হয়েছিল আর কি। তো অনেক রাতও হয়েছে, আর ওনারা দুজন দুপাশে বসেছিল। তো উনি বলতেছে যে ওই যে পুরুষটা ছিল সাথে, তো উনি বলতেছে ভাবি এই লাইটটা, আপনার কুপি যেটা ছিল আর কি, মানে আপনার কেরোসিন দিয়ে যে আপনার অনেক আগে আলোর ব্যবস্থার জন্য রাতের বেলা কুপি যেটাকে বলতো আর কি, হারিকেন টাইপের ছোট আর কি। তো ওই কুপিটা বলতেছে ভাবি কুপিটা নিভিয়ে দেই, তো শুধু এটা জ্বালিয়ে রেখে কেরোসিন পুরো তো লাভ নাই, আর আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, যেহেতু অনেক ইয়ে গেছে আপনার মধ্যে, আপনার ইয়েটাও ভালো না, মনটনও ভালো না। তো সে যেহেতু ঘুম আসতেছে না, সে কুপিটা আসলে এক প্রকার জোর করেই বন্ধ করে দেয়। উনি নিষেধ করতেছিল, বাট ওরা কোনো রকম পরোনা করে নিজেরাই বন্ধ করে দেয়। তো তারপরে একটা সময় সে মানে কান্না করতেছিল সে এবং খেয়াল করলো যে আস্তে আস্তে মানে সে চাদরের নিচ দিয়ে চাদরটা একটু উঠিয়ে হাত দিয়ে কিছু একটা ছিঁড়েতে মানে দুজন খাচ্ছে বসে আর কি। তো সেটা বুঝে, তো মানে একবার দেখার পরে সে বুঝে ফেলছে যে তার তো বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটতেছে। সে খুবই ভয় পেয়ে গেল, এবং মানে এখন যে সে বের হবে বা কি করবে, কোনো আলোর ব্যবস্থা তো নাই। তো সে বলতেছে যে ভাইয়া একটু টুপিটা একটু ধরান, আমি একটু ওয়াশরুমে যাবো আর কি। তো বা ওরা কোনো এদিকে মানে সে যে 2-3 বার বলছে, কোনো ভুরুক্ষেপই নেই, তাদের মতো তারা তাদের কাজ করে যাচ্ছে আর কি, খেয়ে চলতেছে। তো সে একটা সময় নিজে ভয়ের
ভয় হোক আর নিজের জীবন যখন বাঁচানোর দরকার তখন সে আস্তে আস্তে উঠে মানে দরজাটা খুলে আর কি সোজা একটা দৌড় দেয় আর কি, মানে কোনো বাড়ির দিকে গন্তব্য ধরে আর কি। সে একটা সময় গিয়ে একটা বাড়ির উঠোনে চিৎকার দিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই বাড়ি থেকে যারা ছিলেন আর কি তারা তাকে ধরে রুমের মধ্যে নিয়ে তেল বা পানি টানি দিয়ে মাথায় আস্তে আস্তে একটু করে নেয়। সে যখন একটু সুস্থ হয়, তার জ্ঞান আসার সাথে সাথে সে মানে ঘটনাটা যখন ওদের বলে, তো সবাই মিলে তখন আর কি তাড়াহুড়ো করে ওই তাদের বাড়িতে যায়, যে বাড়িতে মানে লাশটি ছিল আর কি। তার ওয়াইফকে নিয়ে বাড়িতে যায়। তো গিয়ে যেতে তো আসলে লাশের রাসেল ভাই 90%ই খাওয়া হয়ে গেছে অলমোস্ট, মানে গিয়ে তারা যেটা দেখে আর কি, তো খুব বিভৎস অবস্থা। তো তারপরে তারা নর্মালি সকালবেলা সেটাকে জানাজা টানাজা দিয়ে দাফন করা হয় আর কি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা, এটা আমার আম্মুর কাছ থেকে শুনেছি। তো আমি বলতে পারি যে 100% সত্য ঘটনা আর কি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি খুবই খুশি হই যখন এরকম দূর থেকে অনেক মানুষ এখানে আসেন এবং তাদের ঘটনা শেয়ার করেন। আমি খুবই খুশি যে আপনি এসেছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, সিরাজগঞ্জে কোথায় আপনার বাসা সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ শিবলি হাসান, এসছি সিরাজগঞ্জ থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার এক ওস্তাদের থেকে শোনা আর কি, জি, যিনি একজন ইমাম সাহেব হুজুর। তো তার থেকেই আর কি ঘটনাটি শোনা। তো আমি সরাসরি ঘটনাটি চলে প্লিজ। যাচ্ছি। জি, তো রাসেল ভাই, ঘটনাটি একজন ওই সুইপারকে কেন্দ্র করে আর কি ঘটা। তো ইমাম এটা কি সাহেব, সিরাজগঞ্জেরই ঘটনা? জি 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 ভাই, সিরাজগঞ্জের আচ্ছা, ঘটনা। ওকে। তো আমি ঘটনায় যাচ্ছি। তো সুইপার যেভাবে বলেছে আর কি, তো আমি সেইভাবে বলছি। তো সুইপার আর কি ওই মাঝে মধ্যে তো সারাদিন কোনো কাজ পায় না। তো সন্ধ্যার দিকে একটা কাজ পায়, তো কাজটা শেষ করে যখন বাড়িতে ফিরবে, তো বাড়িতে ফেরার সময় তো গ্রামের মধ্যে দিয়ে আসতেছিল। তো আসার সময় দুইজন লোকের সাথে দেখা হয় আর কি। তো দুইজন লোক ছিল আর কি আপনার সুঠাম দেহের অধিকারী, অনেক সুন্দর চেহারা আর কি। তো দুজন লোক তো ওই সুইপারকে দাঁড় করায় যে ভাইয়া, আমাদের বাড়িতে তো অবস্থা একটু খারাপ, তো আপনি যদি আমাদের সাথে আজকে যেতেন এবং আমাদের কাজটা করে দিয়ে আসতেন তো খুব ভালো হতো। তো সুইপার বললো যে আমি তো আজকে অনেক কাজ করেছি, তো আজকে আমি খুব ক্লান্ত, তো আপনি যদি ঠিকানাটা দিতেন তো আমি আগামীকাল এসে আপনাদের কাজ করে দিব। তো সেই দুইজন লোক সুইপারকে বললো যে আসলে আমাদের তো দিনের বেলা আমরা থাকি না, তো আপনি যদি রাতে আমাদের সাথে গিয়ে একটু কাজটা করে দিয়ে আসতেন তো আমাদের খুব উপকার হতো আর কি, ভালো হতো। তো আপনি যে পারিশ্রমিক দেন আমরা আপনাকে দ্বিগুণ পারিশ্রমিক দিব। তো অনেক অনুরোধ করার পরে তো সুইপার রাজি হয় আর কি তাদের সাথে যাওয়ার জন্য। তো যখন সুইপার রাজি হয় তখন সুইপারকে নিয়ে ওই দুই লোক মানে হাঁটতে শুরু করে। তো রাস্তা থেকে নেমে ওই গ্রাম অঞ্চলে যে ক্ষেতগুলো থাকে, তো ক্ষেতের আইল ধরে তিনজন হাঁটতে শুরু করে। তো অনেকক্ষণ হাঁটার পর যখন একদম মাঝ বরাবর চড়ার মধ্যে চলে আসে, তো তখন দেখে যে ছোট্ট একটা বাড়ি একটা গাছের নিচে। তো তখন দুজন লোক বাড়ির ভিতরে যায় এবং ভিতর থেকে এসে তো সুইপারকে নিয়ে যায়, নিয়ে ওই তাদের যে টয়লেটটা আছে তো টয়লেটটা দেখায় দেয় যে এখানে আপনাকে কাজ করতে হবে। তো সুইপার তার যে ভাষ্য, তো সে ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে টয়লেটের ভিতরে যায় এবং টয়লেটের যে টাঙ্কি থাকে, তো টাঙ্কি যখন উঠায়, তো উঠানোর পরে যে গন্ধটা তার নাকে আসে, তো সে বলে যে আসলে মানুষের, আমি তো অনেক মানে টয়লেট পরিষ্কার করে থাকি, অনেক কাজ করে থাকি, তো এতদিন যে টয়লেট গুলো পরিষ্কার করছি, মানে তাদের যে একটা গন্ধ আর এই বাসার যে একটা গন্ধ একদম ব্যতিক্রম গন্ধ। তো সে আর কি নর্মালি নিয়ে কাজটা শেষ করে। কাজ শেষ করার পরে যখন তাকে পারিশ্রমিক দেওয়া হয়, তো তখন রাত্রি অনেক প্রায় 1:30-2টার মতো বাজে। তো তখন সুইপার তাদেরকে অনুরোধ করে যে ভাই, যদি আজকে রাতটা আমাকে এখানে থাকতে দিতেন তো আগামীকাল সকালে আমি বাসায় চলে যেতাম। তো তারা আর কি তাকে কোন রকম বারান্দায় একটা পার্টি বেড়ে থাকতে দেয় আর কি। তো তারপরে যেটা হয় রাসেল ভাইয়া, যে যখন সকাল হওয়ার পরে তো সুইপার যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতে পায় যে সে একটা ক্ষেতের আইলে শুয়ে আছে। আসলে কোনো বাড়িতে যে রাতে যে একটা বাড়িতে শুয়ে আসলে সে বাড়িটার নাই, ক্ষেতের আইলে শুয়ে আছে। তো সে সেটাও নর্মালি নেয় যে হয়তো আমারই ভুল ছিল বা ঘুমের মাঝে আমি বের হয়ে চলে আসছি। তো তারপর সে বাড়িতে যায়। তো এর মাসখানিকের মধ্যে আর কোনো ঘটনা হয় না। তো মাস দেড়েকের পরে তো এই যে একদিন এই কাজ করে ফিরতে সন্ধ্যা হয়। তো আরো 2-1 লোক ওই যে এরকম ভাবে তাকে আর কি রাস্তার মধ্যে দাঁড় করায় যে ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে, তো আপনি যদি আমাদের সাথে যেতেন। তো এর পূর্বের যে ঘটনাটা ঘটে, তো এই ঘটনা অনুযায়ী সে আর যেতে চায় না। তো বলে যে আপনাদের যদি ঠিকানা দিতেন তাহলে আমি আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসতাম। তো তারাও ছাড়ে না, তো সেও কাজ করতে চায় না আর কি। তো সে সুইপার বাড়িতে চলে আসে। তো সেদিন রাতে যেটা হয় আর কি, যে সে যখন ঘুমানোর পরে তো সে একটা স্বপ্ন দেখে যে এরকম 2জন লোক তার বাড়িতে আসে এবং তাকে তার বাড়ি থেকে নিয়ে যায় কাজ করানোর জন্য। তো কাজ করানোর জন্য তার বাড়ি থেকে নিয়ে যায় এবং তাদের কাজ শেষ করার পর তাকে যে একটা পারিশ্রমিক দেয়,
তো ওই পারিশ্রমিকটা তো ওই সুইপারের আবার স্মোকিং করার অভ্যাস ছিল, তো বিড়ি খাইতো আর কি। তো গ্রাম অঞ্চলে যে বিড়িগুলো বিক্রি হয়, বিড়ির ভিতরে প্যাকেটের ভিতরে একটা পলি থাকে আর কি। তো সে কি করে ওই টাকাটা ওই পলির মধ্যে রাখে। তো স্বপ্নে দেখতেছে আর কি যে টাকাটা পলির মধ্যে রেখে তার যে লুঙ্গি আছে লুঙ্গির কোসার মধ্যে রাখে। তো সকালে যখন ঘুম থেকে ওঠার পরে তো এই স্বপ্নের কথা তার মনে হয়। তো তার একটা অভ্যাস যে সকালে ঘুম থেকে ওঠার পরেই ওই বিড়ি খায় আর কি, স্মোকিং করে। তো যখন সে তার লুঙ্গির কোসা থেকে ওই বিড়ির প্যাকেট বের করতে যাবে, তখন দেখে যে বিড়ির প্যাকেটের মধ্যে টাকা। তো সে অনেকটা আশ্চর্য হয় যে আসলে টাকা কোথায় থেকে আসলো। তো রাতের স্বপ্ন মানে দুইটা আর কি মিলে যায় কি। তো সেটা আর কি কাউকে মানে অন্য কারোর সাথে শেয়ার করে না, সে মানে নর্মালি নিজের ভিতরে রেখে দেয়। তো এরপরে যে ঘটনাটি ঘটে, তো তার বেশ কিছুদিন পরে তো রাতে এরকম একটা স্বপ্ন দেখে যে 2-3 জন লোক তাকে তার বাড়ি থেকে নিয়ে যায়। তো নিয়ে গিয়ে তাকে কাজ করায়। তো কাজ করানোর সময় সে কাজ করতে 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 ওই ইয়ার ভিতরে পড়ে যায় আর কি, আপনার যে টাঙ্কিটা আছে, তো টাঙ্কির মধ্যে পড়ে যায়, পরে মাথায় একটু আঘাত পায়। আঘাত পায় বলতে একটু কেটেও যায়। তো তারা আর কি তাকে ওই সময় ব্যান্ডেজ করে দেয়, একটু ট্রিটমেন্ট করে। তো ট্রিটমেন্ট করার পরে তাকে পারিশ্রমিক দেয়, সবকিছু দিয়ে দেয়। দেওয়ার পরে মানে সে আর কি এই স্বপ্ন দেখতেছে। তো সকালবেলা যখন সেই সুইপার মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে যে তার মাথায় ওই কাটার দাগ মানে যেরকম ট্রিটমেন্ট করছে ঠিক সেই রকমই আর কি। তো সে মোটামুটি তখন একটু সিরিয়াস ভাবে নেয় যে আসলে মানে আমার সাথে কি হচ্ছে আর কি ঘটনাগুলো। তো তার পাশের যে মসজিদ ছিল, তো মসজিদের ইমাম সাহেব মানে আগে থেকেই কাজগুলো করতো, যে হুজুরের থেকে আর কি ঘটনাটি শোনা। তো সবাই আর কি সেই হুজুরের প্রতি বিশ্বাস রাখতো, হুজুর যেগুলো করে সবাই জানতো আর কি। তো সে এই ঘটনাগুলো ওই হুজুরের সাথে শেয়ার করে। তো হুজুর তদবির করার পরে যে জিনিসটা জানতে পারে যে আসলে এটা এক শ্রেণীর জিনের কাজ, যারা আর কি তাকে দিয়ে এতদিন কাজ করিয়ে নিয়েছে। তো তারপরে হুজুর কিছু তদবির দেয় ওই সুইপারকে। তো পরবর্তীতে রাসেল আর কোনো সমস্যা হয় নাই। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব। আপনার ঘটনাটা শুনতে পারিনি, আপনারা লেট করে এসেছেন, শুনি আপনার ঘটনা। জি, ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি ইয়াসিন আরাফাত হৃদয় বলছি, মধ্যবাড়ি থেকে এসেছি। তো রাসেল ভাই দুঃখিত, আমি লেট করে এসেছি, একটু কাজের জন্য ফেসে গিয়েছিলাম। তো রাসেল ভাই যে ঘটনাটা আজকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে রাসেল ভাই আমাদের উত্তরপাড়া অর্থাৎ শাহজাদপুর এলাকাতেই ঘটেছিল আমার সাথে ঘটনাটি। এটি হচ্ছে আমার ঘটনাটি শেষবার। তো রাসেল ভাই এটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে। তো আমার বাসায় যে ঘটনাটি ঘটেছিল রাসেল ভাই, যেটা আপনাকে মেল করেছিলাম, সেই ঘটনাটি আমি আপনাকে বলছি। রাসেল ভাই সেটা হচ্ছে আমরা গত 4 মাস আগে সাডেনলি মা সিদ্ধান্ত নেয় যে বাসা ছেড়ে দিবে। তো বাসা ছেড়ে দেওয়ার পর রাসেল ভাই তো তেমন ভালো কোনো বাসা পাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজি পরে একটা বাসা পায়, সেটা হচ্ছে আপনার একতলা বিশিষ্ট একটি বাসা। তো সেখানে আমরা সেখানে রুম আমাদের ট্রান্সফার করা হয়। তো সেখানে যাওয়ার রাসেল ভাই যেদিন প্রথম উঠেছিল তখন আমি অফিসে ছিলাম, সেদিন আমি বাসা শিফটের সময় আমি থাকতে পারিনি। তো সন্ধ্যা যখন রাসেল ভাই আমি বাসায় ফিরার সময় অর্থাৎ বাসায় প্রবেশ করার সময় আমার কেমন জানি একটু গরম লাগছিল। অথচ রাসেল ভাই আমাদের ওই বাসার প্রতিটা রুমেই উপরে